আজকে হইলো ফ্র্যাকচার। হ্যাঁ, ফ্র্যাকচারে আমরা কি কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? এফএক্স দিয়ে প্রকাশ করি। আমরা কি আর কিছু দিয়ে ফ্র্যাকচার প্রকাশ করি? এফআরএক্স দিয়েও প্রকাশ করি। হ্যাঁ, এফআরএক্স। হ্যাঁ, ফ্র্যাকচারে এফআরএক্স দিয়ে। ফ্র্যাকচার অনেক প্রকার আছে ভাইয়া, কিন্তু চিকিৎসা শাস্ত্রে ক্লিনিক্যালি ফ্র্যাকচার 3 প্রকার। হ্যাঁ, এমনি অনেক প্রকার আছে, ক্লিনিক্যালি ফ্র্যাকচার কয় প্রকার? 3 প্রকার। মনে রাখবা, ক্লিনিক্যালি চিকিৎসা শাস্ত্রে। হ্যাঁ, সেটা হলো সিম্পল ফ্র্যাকচার। সিম্পল ফ্র্যাকচার মানে তোমার ফ্র্যাকচার হয়েছে কিন্তু ওইটা বোঝা যাইতেছে না, মানে তোমার ফ্র্যাকচারের যে বোনটা আছে এই বোনটা তোমার স্কিন ছিদ্র করে বাইরে বেরোয় আসে না। কথা বুঝতে পারছো? এটা বলে সিম্পল ফ্র্যাকচার। আরেকটা হলো কম্পাউন্ড ফ্র্যাকচার। দেখো, সিম্পল ফ্র্যাকচার তার আরেক নাম কি বলো তো? ক্লোজড কেন? কারণ স্কিন কি ছিদ্র হয় না, তোমার ভিতরে হাড্ডি ভেঙে গেছে কিন্তু ওই হাড্ডিটা স্কিন ছিদ্র করে বাইরে আসে নাই, তাহলে ওইটা কি হবে? সিম্পল ফ্র্যাকচার বা ক্লোজড ফ্র্যাকচার, দুইটা কিন্তু সিনোনিমাস। যেটা সাধারণ অস্থিভঙ্গ ওইটাই কি ক্লোজড অস্থিভঙ্গ। যেমন দেখো, এই অস্থিভঙ্গটা হলো ক্লোজড, এই জায়গায় হাড্ডি কি বাইরে আসে? বাইরে আসে না, কিন্তু এখানে এমন ফ্র্যাকচার হয়েছে যে হাড্ডি কি স্কিন ছিদ্র করে কি হয়েছে? বাইরে আসে। দেখো, এটা কিন্তু স্কিন, এতটুকু হইলো স্কিন, তো স্কিন ছিদ্র করে হাড্ডি বেরোয় আসছে। এরকম ফ্র্যাকচার কখনো দেখছো অ্যাক্সিডেন্ট? আমি দেখছি, মানে হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টে খুবই বাজে, যা তোমার এই পায়ের নলি বেরিয়ে আইছে, বুঝতে পারছো? এরপরে এখান থেকে বেরিয়ে এসে বাস অ্যাক্সিডেন্ট হইলে এরকম হয়। আরেকজনরে দেখছিলাম যে এই যে এই নি জয়েন্ট ভাইঙ্গা গেছে, এই নি জয়েন্ট এমনি এমনি ঘুরতেছে, খুবই মারাত্মক অবস্থা অর্থোপেডিক ডিপার্টমেন্টে, বুঝতে পারছো? তো এইগুলো আর কি। পরে আবার কিন্তু এবার কাহিনী হলো এটা আবার অপারেশন করে ঠিকও করা যায়, এটা হলো বিষয়, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তো এই ওপেন ফ্র্যাকচার কিন্তু খুবই মারাত্মক ধরনের ফ্র্যাকচার, কথা বুঝতে পারছো? মানে দেখো, তোমার হাড্ডি স্কিন পেনিট্রেট করে বাইরে আসতেছে, তা বুঝতেছো তো? আচ্ছা, এখন আসল ওপেন ফ্র্যাকচার ভাই 3টা টাইপে ক্লাসিফাই করা হয়, যদিও ওইরকম ক্লাসিফিকেশন নাই, মানে ওইভাবে দেখা হয় না, বাট তোমার বইয়ে আছে দেখবা টাইপ 1 মানে সবচেয়ে কম ক্ষতিকর। ওপেন ফ্র্যাকচার তো এমনিই মারাত্মক, তার মধ্যে সবচেয়ে কম ক্ষতিকর যেটা, কম ক্ষতিকর কোনটা? যদি তোমার যে স্কিন উন্ড বা স্কিনের মধ্যে যে গর্ত, এই গর্ত যদি 1 সেন্টিমিটারের কি হয়? কম হয়, তখন হলো টাইপ 1 কম্পাউন্ড ফ্র্যাকচার। কম্পাউন্ড ফ্র্যাকচার আরেকটা নাম কি? ওপেন ফ্র্যাকচার। আচ্ছা, যদি গর্তের পরিমাণ 1 সেন্টিমিটারের বেশি হয় তখন এটা কি হবে? টাইপ 2 ওপেন ফ্র্যাকচার, ঠিক আছে? আর যদি পুরা গর্ত, মানে গর্ত এটা থাকবো না, ওটা কি হয়ে যাব? খাল হয়ে যাব। খাল মানে বুঝো? এমন খাল হয়ে যাবো, এটা সেন্টিমিটার মাপার দরকার নাই, ঠিক আছে? এটার অনেক অবস্থা, মানে বহুত খারাপ অবস্থা হয়ে যায়, তখন এটাকে কি বলবো? টাইপ 3 ওপেন ফ্র্যাকচার, ঠিক আছে? তাহলে জটিল অস্থিভঙ্গ বা কম্পাউন্ড ফ্র্যাকচার, এটা কিন্তু জটিল অস্থিভঙ্গ, যৌগিক না, কি জটিল, ঠিক আছে? আর এটা হলো কি সাধারণ অস্থিভঙ্গ, এটা জটিল অস্থিভঙ্গ। জটিল অস্থিভঙ্গতে কি হয় ভাইয়া? হাড্ডি বাইরে আসে, ঠিক আছে? হাড্ডি বাইরে এর যদি 1 সেন্টিমিটার কম বাইরে, মানে হাড্ডি বাইরে যে ছিদ্র তৈরি হবে এটা যদি 1 সেন্টিমিটারের কম হয় তাহলে এটা কি টাইপ 1, 1 সেন্টিমিটার বেশি হলে কি টাইপ 2, আর যদি খুবই সিভিয়ার লেভেলের হয় তাহলে কি হবে? টাইপ 3। আমার কথা বুঝতে পারছো? মানে এগুলো ছিদ্রের ব্যাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ছিদ্রের গর্তের পরিমাণ, ব্যাস না, ব্যাস মানে তো ডায়ামিটার। কথা বুঝতে পারছো? গর্তের পরিমাণ, কতটুকু গর্ত হয়েছে, ঠিক আছে? গর্ত কতটুকু ভিজিবল দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো তোমার আরেকটা আছে কমপ্লেক্স ফ্র্যাকচার। এটাও কিন্তু, আমি কি 2টা ফ্র্যাকচারের কথা বললাম না? চিকিৎসা জানতে কয় প্রকার? 3 প্রকার। আমি কি 2টা ফ্র্যাকচারের কথা বলছি। এবার আসো কমপ্লেক্স ফ্র্যাকচার আরেকটা নাম কম্প্রেশন ফ্র্যাকচার। মানে কি, এটা 2 সাইড দিয়ে কম্প্রেস হইলো তোমার বোনসটা ভাঙা যায়। এখন আমি কমপ্লেক্স ফ্র্যাকচারের ক্ষেত্রে একটা জিনিস বলি, যে কমপ্লেক্স ফ্র্যাকচার হইলো, দেখো, যখন বোনসগুলো অনেকগুলা টুকরায় বিভক্ত হইব, 2 এর অধিক টুকরায় বিভক্ত হইব, তখন এটাকে কি বলে? কমপ্লেক্স ফ্র্যাকচার। দেখো, এখানে অনেক টুকরা হয়ে গেছে না? এই জায়গায় এই জায়গায় টুকরা হয়েছে, কিন্তু এটা কি কম টুকরা বিশিষ্ট। কথা বুঝতে পারছো? মাল্টিপল ফ্র্যাকচার আছে কিন্তু কি কম টুকরা বিশিষ্ট। তো কমপ্লেক্স ফ্র্যাকচার দেখবা 2 প্রকার, একটা হইলো তোমার দেখবা কয়েক টুকরা বিশিষ্ট, আরেকটা হলো বহু টুকরা বিশিষ্ট, ঠিক আছে? কমপ্লেক্স ফ্র্যাকচার মানে কি ভাই? তোমার বোনসগুলা কি টুকরা টুকরা হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? অনেকগুলো মাল্টিপল ফ্র্যাগমেন্ট পাবা তুমি, হ্যাঁ? আর আরেকটা জিনিস মনে রাখো, দেখবা কমপ্লেক্স ফ্র্যাকচারের ক্ষেত্রে মনে রাখবা, কমপ্লেক্স ফ্র্যাকচারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, দেখছো যেখানে টুকরা টুকরা হয়েছে এর আশেপাশে কি নীল নীল দেখাইতেছে না? এই আশেপাশে নীল নীল দেখায় কি বুঝাইতেছে জানো? যে শুধু বোনস টুকরা টুকরা হয় না, এর আশেপাশের যে টিস্যু আছে, এর আশেপাশে কি কি টিস্যু থাকতে পারে? টেন্ডন, লিগামেন্ট, কারণ মাসল থাকতে পারে, বোনস থাকতে পারে। তো টেন্ডন, লিগামেন্ট এবং যে সফট টিস্যু আছে এটার এক্সটেন্সিভ ড্যামেজ হয়, এটা তোমার মনে রাখতেই হবে। কথা বুঝতে পারছো? কমপ্লেক্স ফ্র্যাকচারের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে, এখানে খালি ফ্র্যাকচারের ট্রিটমেন্ট করলে হইব না, এখানে টেন্ডন, লিগামেন্ট আর আশেপাশের কি
সফট টিস্যু, এই কারণে এটার কমপ্লেক্স বলছে, যে অনেক কমপ্লেক্স হয়েছে কম্পাউন্ড। দেখো তাহলে আমি আসি, দেখো দেখো এখানে কী লেখছে, উইথ এক্সটেন্সিভ ড্যামেজ টু সারাউন্ডিং টিস্যু। তুমি জটিল অস্থিভঙ্গের এই যে প্রথম লাইনটা পড়ো, জটিল অস্থিভঙ্গের প্রথম লাইনটা পড়ো, দেখো জটিল অস্থিভঙ্গের হাড় ভাঙার ফলে বেশ কয়েকটি হাড়, অস্থিসন্ধি, টেন্ডন, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। কথা বুঝতে পারছো? তাহলে যদি কোশ্চেন আসে যে নিচের কোনটিতে টেন্ডন, লিগামেন্ট, অস্থিসন্ধি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটার অ্যান্সার কী হইব? কমপ্লেক্স। তখন কিন্তু গুলায় ফেলো না, মনে রাখবা যে সারাউন্ডিং টিস্যু ড্যামেজ হয় কোনটাতে? কমপ্লেক্স ফ্র্যাকচারে। আর কম্পাউন্ড ফ্র্যাকচার তুমি বললে তুমি কি মনে করবা? যে হাড্ডি বাইরে আইছে, সারাউন্ডিং টিস্যুর অত বেশি ড্যামেজ নাই। কথা বুঝতে পারছো? সারাউন্ডিং টিস্যু বলতে মাসল টাসল তো ড্যামেজ আছে, বাট লিগামেন্ট, অস্থিসন্ধি আর সব টিস্যু এক্সটেন্সিভ ড্যামেজ নাই। আর তোমার এই সিম্পল ফ্র্যাকচার মানে কি? জাস্ট হাড্ডি ভাঙছে কিন্তু এটা কি ভিতরেই আছে। ঠিক আছে, তাহলে এটা গেল চিকিৎসা শাস্ত্র অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা স্কিন পেনিট্রেশন হইতেও পারে, নাও হইতে পারে। তোমার কমপ্লেক্স ফ্র্যাকচার কিন্তু স্কিন থেকে বাইরে যেতে পারে, নাও বাইরে যেতে পারে। এখন কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড কেমনে বুঝবা? কমপ্লেক্স ফ্র্যাকচারে অলওয়েজ কী হবে? বহু টুকরা বিশিষ্ট হবে। বহু টুকরা মানে তো বুঝো অনেকগুলো মাল্টিপল ফ্র্যাগমেন্ট পাবা। ঠিক আছে, আচ্ছা ওকে। অস্টিওপোরোসিসের কারণেও কিন্তু ভাইয়া এই ফ্র্যাকচার হইতে পারে। আমি কি বলছি ভাইয়া? কমপ্লেক্স ফ্র্যাকচার আরেকটা নাম কি? কম্প্রেশন ফ্র্যাকচার না? কম্প্রেশন মানে কি? চাপ পড়া। অস্টিওপোরোসিস মানে কি জানো? অস্টিও মানে কি? বোনস। পোরোসিস মানে কি? বোনসের মধ্যে অনেক ছিদ্র হয়ে যাওয়া। ছিদ্র হয়ে গেলে কি বোনসের কি ভঙ্গুর হয়ে যায়। বুঝতে পারছো? রিজিডিটি কমে যায়। ধরো এটা একটা ভার্টিব্রা, এটার উপরে আরেকটা ভার্টিব্রা, এটার উপরে একটা ভার্টিব্রা, আর এটার নিচে ধরো একটা ভার্টিব্রা। এখন এই বোনস যেটা লাল কালার, এই লাল কালারের মধ্যে অনেক কি হয়ে গেছে? ছিদ্র হয়ে গেছে। কেন ছিদ্র হইব ভাই? ক্যালসিয়াম বডিতে কম আছে। অস্টিওপোরোসিস কেন হয় বলো তো? ক্যালসিয়ামের অভাবে হয়। মানে বৃদ্ধ বয়সে যদি ভিটামিন ডি কম খায় তখন অস্টিওপোরোসিস হয়। ভিটামিন ডি এর নাম কি বলো তো? অ্যাক্টিভ ফর্মের নাম কি জানো কেউ? কোলে ক্যালসিফেরল। কোলে ক্যালসি আছে তো, সমন্বয় চ্যাপ্টারে আছে। কোলে ক্যালসিফেরল, দেখবা নাম আর নামের মধ্যে আছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল মানে কি? ক্যালসিয়াম রে ফেরি করে। তার মানে ভিটামিন ডি না খাইলে তোমার ক্যালসিয়াম ফেরি হবে না, ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। ক্যালসিয়াম অ্যাবজর্পশন না হইলে তোমার বোনসের মধ্যে কী হইব? ছোটো ছোটো ছিদ্র সৃষ্টি, বোনসটা কী হইব? ভঙ্গুর হইব। ভঙ্গুর হইলে উপর থেকে যে চাপ আসবো, চাপের কারণে বোনসটা কী হয়ে যাব? ভাঙ্গা যাব। এবং ভাঙবো যে এটা কি এক টুকরায় ভাঙবো নাকি অনেকগুলা টুকরায়? কারণ কি অনেক ছিদ্র ছিদ্র আছে, তাই অনেকগুলা ফ্র্যাগমেন্টে হইলে ভাঙ্গা যাব। ভাঙ্গার পাশাপাশি আশেপাশের যে লিগামেন্ট আছে ওইটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হইব। ঠিক আছে, তাহলে এটা কি বলবো আমরা? তোমার কমপ্লেক্স ফ্র্যাকচার। ঠিক আছে, অস্টিওপোরোসিসের কারণে হয়। আচ্ছা এবার আসো, অ্যাকর্ডিং টু অ্যাপিয়ারেন্স। দেখো আমি এতক্ষণ যেটা বলছি এটা কি? চিকিৎসা শাস্ত্র অনুযায়ী। চিকিৎসা শাস্ত্র মানে তুমি ট্রিটমেন্ট অ্যাপ্রোচে গেলে তোমার ফ্র্যাকচারে কেমনে ভাগ করা লাগবে। এবার হলো অ্যাপিয়ারেন্স অনুযায়ী কীরকম। প্রথমে দেখছো অ্যাপিয়ার করতেছে, কেমন অ্যাপিয়ার করতেছে ফ্র্যাকচারটা। ধরো এক্সরেতে দেখে কেমন অ্যাপিয়ার করতেছে। প্রথমে আসো যে যদি ভাইয়া এটা কি বোনসের লং অ্যাক্সিস না? এটা কি বোনসের লং অ্যাক্সিস, তাই না? আচ্ছা এই লং অ্যাক্সিস থেকে যদি অনুপ্রস্থভাবে ফ্র্যাকচার হয় তখন এটাকে কি বলে? অনুপ্রস্থ ফ্র্যাকচার বা ট্রান্সভার্স ফ্র্যাকচার। যদি এরকম তেরাভাবে ফ্র্যাকচার হয় তাহলে এটাকে কি বলে? অবলিক ফ্র্যাকচার। অবলিক মানে তেরা ফ্র্যাকচার। আচ্ছা যদি তোমার অনেক বহু টুকরা বিশিষ্ট ফ্র্যাকচার হয় তখন তুমি ওটাকে কি বলবা? কমিনিউটেড ফ্র্যাকচার। কথা বুঝতে পারছো? এখন ভাইয়া মনে আছে বহু টুকরা বিশিষ্ট ফ্র্যাকচার কই হয়েছিল? জটিল তোমার কমপ্লেক্সে হয়েছিল, একটু আগে পড়ছিলাম। আবার এই জায়গায়ও কি আছে? বহু টুকরা বিশিষ্ট। তো কমিউনিটেড ফ্র্যাকচারও কিন্তু বহু টুকরা বিশিষ্ট। বিষয়টা কি? বিষয়টা হইলো ওইটা আমি ক্লাসিফাই করছি কার মানে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, আর এটা ক্লাসিফাই করতেছি কি? অ্যাপিয়ারেন্স অনুযায়ী। সো কমিউনিটেড ফ্র্যাকচার, কমপ্লেক্স ফ্র্যাকচার কি হইতে পারে, তাই না? হইতে পারে না, কারণ এটা বহু টুকরা বিশিষ্ট, এটা বহু টুকরা বিশিষ্ট। জিনিসটা হইলো এটাই, আমি যেমন তোমাদের বলছিলাম যে ভাজক টিস্যুর দুইটা স্পেসিমেন নিয়ে একটা ওরে পাঠাইছি, একটা ওরে পাঠাইছি। ও এটা বলছে এটা শীর্ষে আসে তাই এটা শীর্ষস্থ ভাজক টিস্যু। ও এটা দেখে বলছে যে কি এটা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে তৈরি হয়েছে তাই এটা কি প্রাইমারি ভাজক টিস্যু। কিন্তু স্পেসিমেন দুইটা কি ছিল? একই ছিল। তো মাল কিন্তু সেম, কিন্তু বিভিন্নভাবে ক্লাসিফাই করার কারণে নাম কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। তো কমিউনিটেড ফ্র্যাকচার মানে কি? বহু টুকরা বিশিষ্ট অস্থিভঙ্গ। এরপরে আসো ভাইয়া এই ফ্র্যাকচারটারে কি বলবা? স্পাইরাল ফ্র্যাকচার। স্পাইরাল ফ্র্যাকচার মানে কি জানো? স্পাইরালি এরকম মানে ফ্র্যাকচার হয়, মানে বোনসটার মধ্যে ধরো এটা যদি আমার বোনস হয়, বোনসটার মধ্যে এরকম স্পাইরালি ফ্র্যাকচার হয়। আর স্পাইরালি ফ্র্যাকচার কখন হইব জানো? বোনসের মধ্যে যখন নাকি টুইস্টিং ফোর্স পড়ে। মনে রাখবা বোনস যদি এরকম টুইস্ট হয়ে যায়, টুইস্টিং ফোর্স পড়ে, এই টুইস্টিং ফোর্সের কারণে যে ফ্র্যাকচার হয় ওটাকে কি বলে? স্পাইরাল ফ্র্যাকচার। বোনসের মধ্যে টুইস্টিং ফোর্সের কারণে।
ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো লাস্টে লিনিয়ার। দেখো লিনিয়ার ফ্র্যাকচার খুবই ইজি। লিনিয়ার ফ্র্যাকচার মানে কি জানো? লং অ্যাক্সিস বরাবর, লং অ্যাক্সিস বরাবর তোমার কি থাকবে? ফ্র্যাকচার থাকবে, এটা লিনিয়ার ফ্র্যাকচার বলে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো ইমপ্যাক্টেড ফ্র্যাকচার। ইমপ্যাক্টেড ফ্র্যাকচার মানে কি বলো? ইমপ্যাক্টেড ফ্র্যাকচার মানে ফ্র্যাকচার হইছে কিন্তু অস্থির একটা অংশ আরেকটার মধ্যে ঢুকে গেছে। ধরো আমার আমার হইলো এই ফ্র্যাকচার হইছে, হ্যাঁ, এটা হলো অস্থি, এখন ফ্র্যাকচার এই পয়েন্টে হইছে, এখন দুই সাইড থেকে ফোর্সের কারণে আমার অস্থির এই অংশ এই অস্থির মধ্যে ঢুকে গেছে। কথা বুঝতে পারছো? এটারে বলে ইমপ্যাক্টেড ফ্র্যাকচার। দেখো এখানে দেখাইছে এখান থেকে ফোর্স আসছে, এখান থেকেও ফোর্স আসছে, তাহলে অস্থির একটা অংশ আরেকটার অংশের মধ্যে কি হইছে? ঢুকে গেছে। ঢুকে যাওয়ার কারণে এটারে বলে ইমপ্যাক্টেড। মনে রাখবা ইমপ্যাক্টেড ফ্র্যাকচার মানে কি? দুইটা অংশ, একটা অংশ আরেকটা অংশের মধ্যে কি ঢুকে যায়, তখন এটা ইমপ্যাক্টেড ফ্র্যাকচার বলে। আচ্ছা ঠিক আছে, এফসিপিএস এর একটা প্রশ্ন ছিল বুঝছো, কোথায় কোনটা মানে বোনস বাদে আর কোন কোন জায়গায় ফ্র্যাকচার হয়? গ্রিন স্টিক ফ্র্যাকচার। হ্যাঁ, গ্রিন স্টিক ফ্র্যাকচার হইলো কাদের হয় জানো? শিশুদের হয়। হ্যাঁ, শিশুদের কি ফ্র্যাকচার হবে? গ্রিন স্টিক। গ্রিন স্টিক মানে কি বলো তো? গ্রিন স্টিক মানে কি? তরুণ তরুণ যে কাণ্ড আছে ওটা কি বলে? গ্রিন স্টিক বলে। গ্রিন স্টিক ভাইয়া তুমি কি ভাঙতে পারবা? দেখবা যে যেই গাছের বয়স কম ওই গাছের ডাল কি ভাঙা যায়? ওই গাছের ডাল হলো এরকম করলে কি এটা বাইকা যায় না? বোয়িং বলে এটাতে, বোয়িং। বোয়িং মানে কি? বাইকা যাওয়া। তো শিশুদের বোনসও কিন্তু ডেনসিটি কি থাকে? কম থাকে, ওই তরুণ ডালের মতো থাকে। তাহলে শিশুদের বোন যদি আমি এরকম করি তাহলে কি টাস করে ভাঙ্গা যাইব নাকি আস্তে আস্তে বোয়িং হইব? বোয়িং হইব, গ্রিন স্টিকের মতো বোয়িং হইব। কথা বুঝতে পারছো? ওই যে তরুণ কাণ্ডের মতো বোয়িং। অন দি আদার হ্যান্ড যেটা একদম বড় কাণ্ড, বড় কাণ্ড মানে ম্যাচিউর যেটা কাণ্ড, অর্থাৎ কাঠের মতো যেটা কাণ্ড, ওটা যদি আমি কোনো ঠাস করে ভাঙ্গা যাইব। কথা বুঝতে পারছো? তো ওইখানে হইলো আগের ফ্র্যাকচারগুলো হয়, কিন্তু শিশুদের ক্ষেত্রে তুমি যখন এরকম ভাঙার ফোর্স দিবা তখন ওইটা কি হবে? না ভাইঙা কি হবে? আস্তে আস্তে বাইকা যাবে, বাইকা যাবে, তখন এটারে বলে গ্রিন স্ট্রিক অস্থিভঙ্গ। ঠিক আছে। আচ্ছা, রিকেটসের কারণে কিন্তু এটা হইতে পারে। রিকেটস মানে কি বলো তো? শিশুদের ভিটামিন ডি এর অভাবে যেই রোগ হয় ওটারে বলে রিকেটস, আর বুইড়াদের ভিটামিন ডি এর অভাবে যেই রোগ হয় ওইটারে বলে হইলো স্কারভি। ঠিক আছে, ওটারে বলে স্কারভি। ঠিক আছে। আচ্ছা এরপর আসো আদার, হ্যাঁ, আদার টাইপ অফ ফ্র্যাকচার অ্যাকর্ডিং টু অ্যাপিয়ার। আচ্ছা এই জায়গায় একটা কথা বলি ভাই, আমি এতক্ষণ যেটা বলছি না, এই যেই পিকচারগুলো তুমি দেখতেছো এই ফ্র্যাকচারগুলো কিন্তু নন ডিসপ্লেসড ফ্র্যাকচার। নন ডিসপ্লেসড মানে কি জানো? ট্রান্সভার্স ফ্র্যাকচার হয়েছে কিন্তু বোনসের একটা পার্ট কি আরেকটা পার্ট থেকে ডিসপ্লেস হয়ে গেছে না। অবলিক ফ্র্যাকচার হয়েছে কিন্তু একটা পার্ট আরেকটা পার্ট থেকে ডিসপ্লেস হয় না। এখন দেখো এই অবলিক ফ্র্যাকচারের একটা ডিসপ্লেসড রূপ আমি তোমার দেখাইলাম। দেখো এটা হলো নন ডিসপ্লেসড, এটা কি অবলিক ফ্র্যাকচার না? কিন্তু এটা কি নন ডিসপ্লেসড, মানে বোনসগুলো একটা একটা থেকে সরে নাই, কিন্তু এটা কি হয়ে গেছে? ডিসপ্লেসড হয়ে গেছে। তো তুমি যেই ফ্র্যাকচারগুলোর পড়ছো না, এই যে এখানে যেগুলো পড়ছো এগুলো সবগুলাই নন ডিসপ্লেসড, এবং এগুলো কি হইতে পারে? ডিসপ্লেসডও হইতে পারে। তোমার বইয়ের মধ্যে খালি এই কথা, এই জিনিসটাই দেওয়া আছে যে অবলিক ফ্র্যাকচার ডিসপ্লেসড অথবা নন। বের করো অবলিক ফ্র্যাকচার। প্রথমে দেখো এই যে এই জায়গায়, এ দেখ এদিকে দেখ, এ দেখ দেখ এ দেখ এদিকে দেখ, এদিকে তির্যক অস্থিভঙ্গ, এটা কি অবলিক কিন্তু এটা কি নন ডিসপ্লেসড। এটা তির্যক অস্থিভঙ্গ কিন্তু এটা কি ডিসপ্লেসড। এই দেখ তির্যক অস্থিভঙ্গ নন ডিসপ্লেসড, তির্যক অস্থিভঙ্গ কিন্তু কি ডিসপ্লেস, তির্যক অস্থিভঙ্গ নন ডিসপ্লেস, তির্যক অস্থিভঙ্গ কিন্তু কি ডিসপ্লেস। এরকম ট্রান্সভার্স অস্থিভঙ্গ এরকম ডিসপ্লেসড হইতে পারে, কিন্তু তোমার বই কোনটা দেওয়া আছে? তির্যকেরটাই দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা ওকে, এবার আসো ওভারঅল লক্ষণ কি হইব ভাই? লক্ষণ ভাই ফ্র্যাকচারের লক্ষণ কি হইতে পারে আমার একটু বলো। যা পড়বা দেখবা ওইটাই, মানে যেটা তোমার মনে হয় ওইটাই হইব। ঠিক আছে, ব্যথা হইব, তারপরে জায়গাটা কি ফুলা যাইব নাকি চিকন হইব? ফুলা যাইব। তারপরে দেখবা লেগছে কালশিরা পরে। কালশিরা মানে কি জানো? দেখবা যেই জায়গায় ফ্র্যাকচার হয় নাকি স্কিনের নিচে অনেক রক্তক্ষরণ হয়। আর যেটা বলতেছি ফ্র্যাকচার হইলে স্কিনের নিচে হইলেও রক্ত জমা হয়। তোমরা কেউ ঘুষি মুষি খায় কখনো কি এরকম হয়েছে যে স্কিনের নিচে তোমার রক্ত জমা হয়ে জায়গাটা কালা হয়ে গেছে? হ্যাঁ, হাতের মধ্যে রক্ত জমা হয়ে কি কালা হয়ে যায় না জায়গাটা? ওইটারই বলে কালশিরা। কথা বুঝতে পারছো? সো কালশিরা পরে, ব্যথা হয়, ফুইলা যায়, এগুলো হইলো ফ্র্যাকচারের লক্ষণ। তুমি জাস্ট একবার রিডিং পড়লেই বুঝবা। আমি ট্রিটমেন্টটা বলতেছি, ফ্র্যাকচারের ট্রিটমেন্ট কি। ফ্র্যাকচারের প্রথম ট্রিটমেন্ট হলো ইমমোবিলাইজেশন। ইমমোবিলাইজেশন মানে কি? তোমার জায়গা যেই জায়গায় ফ্র্যাকচার হয়েছে জায়গাটা মুভ করা যাবে না। মুভ আমি কেমনে না করতে পারি ভাইয়া? প্লাস্টার করে দিয়া আমি ইমমোবিলাইজেশন করতে পারি। ঠিক আছে। সেকেন্ড হলো রিঅ্যালাইনমেন্ট, এটারে রিডাকশনও বলে। এটারে কি বলে ভাইয়া? রিডাকশন। বাট আসলে আমি এটার রিঅ্যালাইনমেন্ট বলতে বেশি পছন্দ করি। রিঅ্যালাইনমেন্ট মানে কি? তোমার ফ্র্যাকচার হয়ে বোন দুইটা তো ডিসপ্লেস হয়ে গেছে, এখন তুমি বোন দুইটা আবার অ্যালাইন করে জায়গা মতো লাগাই দাও। কথা বুঝতে পারছো? এটা বলে রিঅ্যালাইনমেন্ট। আচ্ছা বোন যদি জায়গা মতো লাগাই দিই এই ফ্র্যাকচারটা কি হিল হয়ে যাইব? অবশ্যই হিল হবে, কারণ এটার মধ্যে অস্টিওপ্রোজেনিটর সেল আছে।
মনে আছে অস্টিওপ্রোজেনিটর সেল কি স্টেম সেল না? তাহলে এখানে তুমি যদি লাগাই দাও আর ওর পেরিওস্টিয়াম যদি ইনট্যাক্ট থাকে তাহলে ওই পেরিওস্টিয়ামের মধ্যে কি অস্টিওপ্রোজেনিটর সেল আছে না? ওই স্টেম সেলগুলো আইসা নতুন বোন ফর্মেশন করবে, নতুন বোন মোর। হ্যাঁ, পেরিওস্টিয়াম ড্যামেজ হয়ে গেলে আর সম্ভব না ভাই, এটা আর সম্ভব না। তখন হইলো তোমার বোন গ্রাফটিং করা লাগবে। বোন গ্রাফটিং মানে ফিবুলা থেকে একটু বোন চাই না এখানে লাগাই দেওয়া লাগবে পেরিওস্টিয়াম সহ। কথা বুঝতে পারছো? আচ্ছা, অথবা তোমার আরও একটা মেথড আছে, বোন গ্রাফটিংও যদি না হয় এটার মধ্যে স্টিল প্লেট বসানো যায়। কথা বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হলো রিঅ্যালাইনমেন্ট মানে কি বুঝতে পারছো? আমি অ্যালাইন কইরা দিমু, অ্যালাইন করে লাগাই দিমু জাস্ট এই জায়গায়, তাহলে কি হবে পেরিওস্টিয়াম যদি ইনট্যাক্ট থাকে অস্টিওপ্রোজেনিটর সেলে এখানে নতুন বোন ফর্মেশন করে এটা হিল করে ফেলবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো পেইন রিলিফ। পেইন রিলিফের জন্য আমি কি করবো বলো তো? পেইন কিলার খামু। সবচেয়ে ভালো পেইন কিলার কোনটা বলো তো? হ্যাঁ, এই যে তুমি বললা অ্যাসপিরিন, প্যারাসিটামল, এগুলো কোন কোন গ্রুপের ওষুধ বলো বলো? আরে বলো বলো কোন গ্রুপের ওষুধ বলো, পড়ছো তোমরা? আরে কোন NSAID বলে না এগুলারে? NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তোর NSAID এর মধ্যে কি আছে? অ্যাসপিরিন আছে, প্যারাসিটামল আছে, আর কি আছে ভাইয়া বলো তো? একটা নতুন করে পড়ো, ডাইক্লোফেনাক। হ্যাঁ, ডাইক্লোফেনাক, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ডেঙ্গু, ডেঙ্গু কেন কেন অ্যাসপিরিন খাইলে শেষ হয়ে যাবো বলছিলাম তো, এটাও তো বলছিলাম, কারণ অ্যাসপিরিনের অ্যান্টি প্লাটিলেট অ্যাকশন আছে। অ্যান্টি প্লাটিলেট কেন অ্যাসপিরিন আমি কখন খামো বলো তো? যখন আমার প্লাটিলেটটা ইনহিবিট করা লাগবো। কখন আমার প্লাটিলেটটা ইনহিবিট করা লাগবো? যখন আমার রক্ত জমাট কমানো লাগবো। কখন আমার রক্ত জমাট কমানো লাগবো? যখন আমি এমআইতে ভুগবো। এমআই মানে কি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এখন আমি ডেঙ্গুতে ভুগতাছি, আমার প্লাটিলেট এমনিই কম, ওটার মধ্যে যদি আমি অ্যাসপিরিন খাই তাহলে কি আমার প্লাটিলেট আরও কমে যাবো? কারণ অ্যাসপিরিনের অ্যান্টি প্লাটিলেট অ্যাকশন আছে। আচ্ছা, অন দি আদার হ্যান্ড প্যারাসিটামলের পেইন কিলার, পেইন কিলার, আচ্ছা পেইন রিলিফ, পেইন কিলার মানে কি জানো? অ্যানালজেসিক, এটা জানো? অ্যানালজেসিক, ঠিক আছে, এটা হলো পেইন কিলার। প্যারাসিটামল অ্যানালজেসিক, কিন্তু প্যারাসিটামলের অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশন কি নাই। কথা বুঝতে পারছো? দুইটা সেম গ্রুপের ওষুধ, কিন্তু অ্যাসপিরিনের কি আছে? অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশন আছে। এই কারণে দেখবা আমি পড়াইছিলাম এমআইতে থ্রোম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়, মনে আছে? এই থ্রোম্বোলাইটিক থেরাপিতে অ্যাসপিরিন দেওয়া হয়, কিন্তু ডেঙ্গুতে কি দেওয়া হয়? প্যারাসিটামল দেওয়া হয়। কারণ কি? ডেঙ্গুতে প্লাটিলেট এমনি কম থাকে। এই ভাই এসিড একটু ছাড়ো তো। প্লাটিলেট এমনি কম থাকে, তাই হলো তোমার রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন মানে কি জানো? ওর যখন আস্তে আস্তে ভালো হইতে থাকবো তখন আস্তে আস্তে ওর জয়েন্টের মুভমেন্ট আস্তে আস্তে করে, এটা বলে ফিজিওথেরাপি। কথা বুঝতে পারছো? ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি করে আস্তে আস্তে জয়েন্টের মুভমেন্ট করা। কথা বুঝতে পারছো? হ্যাঁ তুমি, হ্যাঁ রিহ্যাবিলিটেশন মানে হইলো তোমার যেই যোগ্যতা আগে ছিল ওইটারে ব্যাক আনা, এটারে বলে রিহ্যাবিলিটেশন। এটা রিহ্যাবিলিটেশনটা বড় টার্ম, এটা শুধু এটার ক্ষেত্রে না। যেমন মদখোরদের কি হয়? রিহ্যাবিলিটেশন চিন্তাতে পাঠায়, তাই না? যে আগের যোগ্যতা ফেরত আনা, বুঝতে পারছো? এটারে বলে রিহ্যাবিলিটেশন। সো এটা বোনসের ক্ষেত্রেও করা যায়, ঠিক আছে? আচ্ছা, এটা তো ফিজিওথেরাপি ইউজ করা হয়। হ্যাঁ, ফিজিওথেরাপি। আচ্ছা, এখন ভাইয়া ফার্স্ট এইডে কী কী করবা? ফার্স্ট এইড মানে এটা তো ভাইয়া ট্রিটমেন্ট, হসপিটালে নিয়ে করবা। ফার্স্ট এইডে কী কী করবা? ধরো তোমার বন্ধুর হাড্ডি ভাঙছে, ধরো ওর হাড্ডি ভেঙে গেছে, ইরফানের হাড্ডি ভেঙে গেছে, কী করবা? চাপ দিবা? গুড। ফার্স্ট এইডে প্রথম হইলো তুমি দেখো যদি ব্লাড, যদি ক্ষতস্থান হয় তাহলে ব্লাড লস হইলো ই করবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভাইয়া প্রথমে ফার্স্ট এইডে কী করবো? তোমার ধরো একজনের অস্থি ভাঙছে, কী করবা ফার্স্ট এইডে? কী করবা? যদি রক্তক্ষরণ হয় ব্লাড লস রোধ করবো। ব্লাড লস কেমনে কেমনে রোধ করা যায়? একটা কাপড় দিয়ে ওই জায়গায় চাপ দেওয়া যায়, স্টেরাইল কাপড়, ঠিক আছে? অথবা কেমনে রোধ করা যায়? যেই হাড্ডিটা ভাঙছে ওই অঙ্গটারে কী করে করবা? উঁচা করে নিবা, যাতে গ্র্যাভিটির কারণে ব্লাডটা হার্টের দিকে যায়, নট বাইরের দিকে। আমার কথা বুঝতে পারছো? ধরো পায়ে ভাঙছে, তাহলে পাটা উঁচা করে নিবা, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি ব্লাড লস কমাইতে পারবা। 2 নাম্বার হইলো ব্লাড প্রেশার আর হইলো কি পালস রেট মনিটর করবা। ব্লাড প্রেশার আর পালস রেট মনিটর করা মানে কি ভাই বলো তো? দেখো ব্লাড প্রেশার যদি কমা যায় ওই লোক কোমাতে চলে যাইব। মাথায় ব্লাড প্রেশার কমলে কি মাথায় ব্লাড ফ্লো কমে যাবে, পরে কি কোমাতে যাইব। ঠিক পালস রেট দেখেও ব্লাড প্রেশার বোঝা যায়। পালস রেট যখন অনেক বেশি বাইরে যায় তার মানে হার্ট অনেক জোরে। উইক পালস, র্যাপিড অ্যান্ড উইক পালস, মানে তুমি পালস পাবা অনেক বেশি কিন্তু উইক। উইক মানে কি? তোমার হাতের মধ্যে অত বেশি বাড়ি মারবো না। কথা বুঝতে পারছো? তো এগুলা চেক করা লাগে কেন? কারণ যাতে বোঝা যায় যে এই লোকটা কি মানে কোন দিকে যাইতেছে। যদি দেখো যে ব্লাড প্রেশার অনেক কমে যাইতেছে, ওরে পানি খাওয়াবা, নাহলে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিবা, যেভাবেই হোক ব্লাড প্রেশার ইসে করাবা। এরপরে কি? এরপরে আনকনশিয়াস হইলে কী করতে হইব বলো তো? যদি অজ্ঞান হয়ে যায় তাহলে নাক মুখ পরিষ্কার করে দিবা, যাতে রেসপিরেশনটা কি থাকে?
অ্যাক্টিভ থাকে, কারণ ধরো সে অজ্ঞান হয়ে গেছে, তার নাক মুখ মিউকাস দিয়ে ভরে গেছে, তারপরে কিন্তু তার রেসপিরেশন ঠিক থাকবে না। কথা বুঝতে পারছো? তাহলে অজ্ঞান হয়ে গেলে নাক মুখ পরিষ্কার করে দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো অস্থির স্থানচ্যুতি, ডিসলোকেশন। ডিসলোকেশন কোথায় কমনলি, কোথায় কোথায় ডিসলোকেশন হয় বলো তো? কমন কমন ডিসলোকেশন সাইট শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হয়, ঠিক আছে? শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন হয়, নি জয়েন্টের ডিসলোকেশন হয়, এলবো জয়েন্টের ডিসলোকেশন হয়। বাট হ্যাঁ, এলবো জয়েন্টের এই যে দাও নি জয়েন্ট ডিসলোকেশন হইলে এরকম দেখায়, হ্যাঁ এরকম দেখায়। এটা আমি যাই হোক ভালো লাগছে, যাই হোক তারপর এরকম দেখায়। তারপরে হলো হিপ জয়েন্ট ডিসলোকেশন হয়। হিপ জয়েন্ট ডিসলোকেশন হইলে কিন্তু তোমার মানে এইখানে হাঁটতে পারবা না তুমি, বুঝতে পারছো? নি জয়েন্ট ডিসলোকেশন হইলে তুমি তো ওই যে এভাবে এক পা দিয়ে চলতে পারবা, কিন্তু নি জয়েন্ট এই ডিসলোকেশন হইলে তুমি হাঁটতে পারবা না। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো তোমার হুম না না না, বুঝতেও পারবে না, শুয়ে থাকতে পারবে, শুয়ে থাকতে পারবে। ডিসলোকেট করলে তারপরে আস্তে করে তুমি যদি পারো, ওইটা ওইটা একটা ওয়ে আছে। হ্যাঁ, ডক্টরের কাছে গেলে ও হইলো যদি পারা যায় তাইলে ও হইলো এইভাবে ঘুরায় টুরায়। তুমি কি জানো ডিসলোকেশন হইলো এইভাবে ধরো ডিসলোকেট হয়ে গেছে হাত, তখন হাতটা এইভাবে ঘুরায় টুরে এইভাবে দিলে ঠাস করে ঢুকে যায়। কথা বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু যদি না আওয়াজ হয় না, কিন্তু এটা কিন্তু মুভিতে ভুল দেখায়, এটা কোনো আওয়াজই হয় না। কথা বুঝতে পারছো? এই যে মুভিতে দেখে না করে ঢুকে গেছে, কিন্তু এরকম কোনো আওয়াজ হয় না। হ্যাঁ, জয়েন্টে লাগলে হঠাৎ তোমার ধরো ডিসলোকেশন হইলে অনেক পেইন, অনেক পেইন দেখবা, লাগাবা হঠাৎ করে পেইন টেইন সব গন। কথা বুঝতে পারছো? হঠাৎ করে সব ঠিক হয়ে গেছে, তখনই বুঝতে পারো যে ডিসলোকেশন আরে হয় না, ঠিক আছে? এলবো জয়েন্ট বা এলবো জয়েন্ট ডিসলোকেশন, ফিঙ্গারগুলোও ডিসলোকেশন হয়। দেখো এগুলোর নাম যেগুলো লিখছি, ম্যান্ডিবল ডিসলোকেশন হইতে পারে, জানো? ঠাস করে বাইরে যেতে পারে, তো এটা কিন্তু অনেক পেইনফুল। কথা বুঝতে পারছো? এটা খুবই পেইনফুল। ইভেন এটা একটা মানে একটা কাহিনী হয়, একটা ভাইরাস টিটেনাসের আক্রমণে মানে লকজ হয়, লকজ মানে আটকায় যায়, জ লক হয়ে যায়। কথা বুঝতে পারছো? ডিসলোকেশন হলে। আচ্ছা, এরপরে আসো টাইপস অফ ডিসলোকেশন কি কি ভাইয়া? জন্মগত ডিসলোকেশন হইতে পারে। জন্মগত ডিসলোকেশন মানে কি বলো তো? পেটের মধ্যেই বোনসটা ডেভেলপমেন্টের সময় ডিসলোকেট হওয়া। কথা বুঝতে পারছো? এমন না কিন্তু যে ধরো ওরে বার্থ ক্যানাল দিয়ে বাইর করার সময়, অর্থাৎ ওর জন্মের সময় যে বার্থ ক্যানাল দিয়ে টানাটানি করে না নর্মাল ডেলিভারির সময়, তো নর্মাল ডেলিভারির সময় কিন্তু অনেক চিপা জায়গা দিয়ে হইলেও বের হয়। তো ওই চিপা জায়গা দিয়ে বের হইলে কি ওর ট্রমা হইতে পারে। কথা বুঝতে পারছো? ট্রমা মানে বুঝতে পারছো তো? ব্যথা পায়া তারপরে ডিসলোকেট হইতে পারে। ওইটা কি জন্মগত ডিসলোকেশন? না, ওটা হলো ট্রমাটিক ডিসলোকেশন। কথা বুঝতে পারছো? ব্যথা পায়া ডিসলোকেট হয়েছে। তো জন্মগত ডিসলোকেশন মানে কি ডেভেলপমেন্টালি তার কি আছে, ডিসলোকেশন আছে। আচ্ছা, ট্রমগত হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি, এটাই ট্রুথ। হ্যাঁ আচ্ছা না, এটা তোমার করা যায়, করতে হইব আবার তো আলট্রা আলট্রা কইরা আগে বুঝাই দিতে হইব যে আপনার এইরকম হইতেছে। কথা বুঝতে পারছো? মাইর খাওয়ার পসিবিলিটি আছে তাহলে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো তোমার ট্রমাটিক ডিসলোকেশন। ট্রমাটিক ডিসলোকেশন মানে তো বুঝতে পারছো, এটা সবচেয়ে কমন টাইপ অফ ডিসলোকেশন, ঠিক আছে? তারপর প্যাথোলজিক্যাল ডিসলোকেশন। প্যাথোলজি মানে কি বলো তো? হ্যাঁ, প্যাথোলজি মানে রোগ, ফিজিওলজি মানে কি নর্মাল, তোমার নর্মাল মেকানিজম, এটাকে বলে ফিজিওলজি। প্যাথোলজি মানে কি রোগ। কোনো রোগের কারণে যদি ডিসলোকেশন হয় তখন এটাকে কি বলে? প্যাথোলজিক্যাল ডিসলোকেশন। সবচেয়ে বেশি কোন ধরনের রোগের কারণে ডিসলোকেশন হয় জানো? বাতজনিত রোগের কারণে। বাতজনিত রোগ মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস, নাম শুনছো? রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে? মানে তোমার বডি নিজের জয়েন্টের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি করে। তোমার বডি এটা অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে? নিজের বডি নিজের জয়েন্টের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি করে, যেই অ্যান্টিবডিগুলো জয়েন্টে গিয়ে অ্যাটাক করে। জয়েন্টে গিয়ে অ্যাটাক করলে কি হয়? ওখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনটা কি বলে? আইটিস। ইনফ্লামেশন আইটিস। আর ওটা কোথায় হইতেছে? জয়েন্ট হইতেছে। জয়েন্ট মানে কি আর্থ্রো, আর্থ্রো পড়া পড়ছো না জয়েন্ট? তাহলে ওটার কি বলবো? আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে? বাতজনিত কারণে ডিসলোকেশন। এছাড়া আরও অনেক রোগের কারণে ডিসলোকেশন হতে পারে। এরপরেরটা আসলে দেখো বাতজনিত আলাদা কারণেই বলছে, বাতজনিত আচ্ছা এইটা ভাই, এইটা হইলো মনে হয় অস্টিওপোরোসিস এবং আদার্স যে রোগ আছে ওইটার কারণে হয়। বাতজনিত ডিসলোকেশনটা আলাদাভাবে দিছে, এবং বাতজনিত আর প্যারালাইটিক ডিসলোকেশন তারা একই জায়গায় দিছে, যদিও এটা আলাদা আলাদা তবুও একই জায়গায় দিছে। যাই হোক, যেহেতু দিছে ওইটার পরও দেখো বাতজনিত একটু আগে কী বলছি ভাই? রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে কি হয়? আর্থ্রাইটিসের কারণে কি হয়? জয়েন্টের ইনফ্লামেশন হয়। আর প্যারালাইসিস ডিসলোকেশন মানে কি? মাসেল প্যারালাইসিসের কারণে। মাসেল প্যারালাইসিস হয়ে গেছে, ধরো তোমার এই যে গ্লুটিয়াস মাসলগুলো প্যারালাইসিস হয়ে গেছে। এখন গ্লুটিয়াস মাসলের একটা ভার আছে না? আমাদের কিন্তু সবগুলা মাসলই পার্শিয়ালি কন্ট্রাক্টেড থাকে, জানো?
আমাদের কাঁধের এইখানকার যে মাসলগুলো আছে এগুলো কি পার্শিয়ালি কি থাকে, কন্ট্রাক্টেড থাকে, যাতে আমার শোল্ডারটার ভার হইলো ও ধরে রাখতে পারে। এখন ও যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে তো ও সাইরা দিব, সাইরা দিলে শোল্ডারের ভার কি বাইরে যাবো, বাইরে গেলে এটা ডিসলোকেট হয়ে যাবো। ঠিক তেমনই দেখো এই জায়গায় গ্লুটিয়াস ম্যাক্সিমাস পার্শিয়ালি কি থাকে, কন্ট্রাক্টেড থাকে, মানে একটু চাপ দিয়ে ধরে রাখে। কারণ প্যারালাইসিস যদি কি পুরোটা সাইরা দিব তখন এই এটার ভার বাইরা এটা কি হয়ে যাবো, ডিসলোকেট হয়ে যাবো। কথা বুঝতে পারছো? এটা হলো বাতজনিত হ্যাঁ রিউমেটিক মানে হলো বাত ব্যাধি ভাইয়া, বাত ব্যাধিরেই রিউমেটিক বলে। কথা এই রিউমেটিকের মধ্যে অনেক, গাউটের নাম শুনছো, গেটে বেদ, গাউটের নাম শুনছো কেউ? ইউরিক অ্যাসিড জমা হয়ে ওই জয়েন্টের প্রবলেম, ঠিক আছে, হ্যাঁ জয়েন্টের প্রবলেম। সো এই জয়েন্টের প্রবলেমগুলোর একটা ডিজিজের, হ্যাঁ ওটা ডিজিজের মধ্যে ফাল না, ওটা রিউমাটোলজি নামক একটা ডিপার্টমেন্টই আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো তোমার মস্কানো স্প্রেন, এটা খুবই হ্যাঁ দেখো আমি পড়ছি ফ্র্যাকচার, ফ্র্যাকচার মানে কি হাড্ডি ভাঙছে, ডিসলোকেশন মানে কি বলো তো? ভাঙে না, ডিসলোকেট হয়েছে, ঠিক আছে, লোকেশন হাড্ডির ডিসলোকেশন, অস্থিসন্ধির প্রবলেম হলো ডিসলোকেশন। মস্কানো কার প্রবলেম বলো তো? লিগামেন্টের প্রবলেম। দেখো মস্কানো মানে কি জানো, লিগামেন্টের টান খাওয়া, টান খায়া সিরা যাওয়া, এগুলো মানে লিগামেন্ট টান খাওয়া অথবা সিরা যাওয়ারে কি বলে, মস্কানো। তাহলে দেখো স্ট্রেচ অর টিয়ার ইন দ্য কি, লিগামেন্ট। সবচেয়ে বেশি মস্কানোর ঘটনা কোন জায়গায় হয় বলো তো? অ্যাঙ্কেল, হ্যাঁ অ্যাঙ্কেলে হলো সবচেয়ে বেশি, অ্যাঙ্কেল স্প্রেইন এটা হলো সবচেয়ে বেশি। যারা ফুটবল খেলে এটা তারা জানে, যারা অ্যাঙ্কেল স্প্রেইন অনেক বেশি হয়, ঠিক আছে। সো অ্যাঙ্কেল স্প্রেইন হইলে এই যে দেখছো লিগামেন্টগুলো কি হয়, টিয়ার হয়েছে, দেখছো লিগামেন্ট টিয়ার হয়েছে, হ্যাঁ আচ্ছা। সো লিগামেন্টের টান খাইলে ওইটারে মস্কানো বলে, আবার কি টিয়ার হইলেও কি বলে ওইটারে, মস্কানো বলে, ঠিক আছে। স্প্রেইন মোস্ট কমনলি অকার্স ইন অ্যাঙ্কেল জয়েন্ট। আচ্ছা, সবচেয়ে ডেঞ্জারাস স্প্রেইন কই হইতে পারে ভাইয়া? এসিএল ছিললে। এসিএল মানে কি বলো তো? অ্যান্টিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট। আমি পড়াইছিলাম না, ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোলাটারাল, তারপর অ্যান্টিয়ার ক্রুশিয়েট আর কি পোস্টেরিয়র ক্রুশিয়েট। তো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট কি নি জয়েন্টে, এটা যদি ছিঁড়ে তাহলে কি মোস্ট ডেঞ্জারাস হইলো স্প্রেইন। কারণ এই স্প্রেইন হইলে ওর মোবিলিটির ক্ষমতা অনেক কমা যায়। যেমন এই যে মাশরাফি বিন মুর্তজার হইলো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট হইলো ছিঁড়ছিল। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসো তোমার গাড়ি মানে গাড়ি হঠাৎ থামলে তোমার কি এই যে এরকম একটা ঝাঁকুনি খাও না মাথায়, এই যে পিছনের দিকে অনেক লিগামেন্ট থাকে, এই লিগামেন্টগুলো কি হইতে পারে, টান খাইতে পারে অথবা কি করতে পারে, ছিঁড়া যাইতে পারে, ঠিক আছে, টান খাইতে পারে অথবা ছিঁড়া যাইতে পারে। এই যে দেখো আমি যে লিগামেন্ট আছে, এই যে এটা দেখো কাইটা দেখাইছে, এটা দেখছো, এই লিগামেন্টটা কিন্তু এই পর্যন্তই ছিল, ঠিক আছে, এটা পিছনের সাইড, ঠিক আছে। আর পিছনের দিকে অনেক লিগামেন্ট থাকে, তুমি যদি এরকম করো তাহলে কি টান খাইতে পারে, টান খায়া লিগামেন্টে মস্কাইতে পারে। আবার যদি লিগামেন্টটা ছিঁড়া যায়, এই জায়গায় যদি উইক হয়ে গেল, ধরো মস্কায় লিগামেন্ট ছিঁড়ে গেল বা উইক হয়ে গেল, পরের বার তুমি আবার এরকম খাইলা, তখন তোমার একটা বিশাল বড় পসিবিলিটি আছে। কি পসিবিলিটি জানো? তোমার স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার পসিবিলিটি আছে। কারণ দাও লিগামেন্ট এমনি কি উইক, এই অবস্থায় যদি তুমি আরও একটা বেন্ড খাও তাহলে কি তোমার স্পাইনাল কর্ড, এখানে কি স্পাইনাল কর্ড থাকে না, ওইটাও বাঁকায় যাবে না, তখন স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার কি আছে, পসিবিলিটি আছে। তাহলে প্রথমবার নর্মালি কি হয় না, বা প্রথমবার যদি অনেক ডেঞ্জারাসলি খাও তখন স্পাইনাল কর্ডও হয়, কিন্তু প্রথমবার নর্মালি কি হয়, লিগামেন্টে টিয়ার হয়। এখন লিগামেন্টে যদি টিয়ার হয় তাহলে পরের বার তোমার কেয়ারফুল থাকতে হবে। পরের বার তুমি যদি আবার স্পিডিং করো, আবার ব্রেক মারো, তাহলে আবার খাবা, ঠিক আছে, তখন তোমার স্পাইনাল কর্ড ইনজুরি হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কিসের ট্রিটমেন্ট, মস্কানো ট্রিটমেন্ট কি দিমো, রাইস। মস্কানো ট্রিটমেন্ট আমরা কি দিমু, রাইস। মনে হয় মস্কানো ট্রিটমেন্ট এটা কিন্তু অস্থি সন্ধি ভাঙার ট্রিটমেন্টও না, মানে অস্থি ভাঙার ট্রিটমেন্টও না, ডিসলোকেশনের ট্রিটমেন্টও না, মস্কানো রাইস দিয়ে। আর দিয়ে কি ভাইয়া, রেস্ট, আই দিয়ে কি বলো তো ভাইয়া, আইস, তারপরে কম্প্রেশনের মধ্যে কি লেখছে, ক্ষতস্থান পরিষ্কার করা লেখছে। দেখো কম্প্রেশন মানে বলে ক্ষতস্থান পরিষ্কার, আরে তুমি দেখো বই দাও, ক্ষত পরিষ্কার করা, আন্দাজে, আরে না ভুল লেখছে, বুঝতে পারছো? ঠিক আছে, তুমি আবার এমন করতেছো কি, কম্প্রেশন, যাই হোক আমি বললাম আর কি, বইয়ে যেটা আছে ওইটাই, ক্ষতস্থান পরিষ্কার করা লাগছে। আর দিয়ে কি ভাইয়া, এলিভেশন, হ্যাঁ এলিভেশন। তো এটাই হলো রাইস ট্রিটমেন্ট, মোটামুটি আমাদের ফ্র্যাকচার শেষ, ঠিক আছে।